বাংলাদেশের মানুষ আমাদেরকে দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার জন্য। আমি আমার অবস্থান থেকে আমি আমার দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলার এবং সেই স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছি। মাননীয় স্পিকার, এখানে আমাদের কারোরই কোনো ব্যক্তিগত কোনো বিষয় নেই। এটি যদি কোনো কিছু অর্জন হয়ে থাকে, ভালো কোনো কিছু অর্জন হয়ে থাকে, এটি বাংলাদেশের অর্জন। এই সফরের মাধ্যমে যদি দেশের মানুষের কোনো অর্জন হয়ে থাকে, সেটি এই দেশের মানুষের অর্জন। মাননীয় স্পিকার, প্রথমে মালয়েশিয়া, তারপর চীন সফর করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ভারত আমন্ত্রণ জানালেও আগে ভারতে তিনি যাননি। অন্তত তারেক রহমানের এই পদক্ষেপই যেন বিরোধীদের কিছুটা হলেও মুখ বন্ধ রাখা গিয়েছে। সে যাই হোক, একটি স্বাধীন দেশের স্বাধীনভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান যা সিদ্ধান্ত নিয়েছেন তা দেশের মানুষের স্বার্থকে মাথায় রেখেই নিয়েছেন। প্রশ্ন হলো, চীন সফরের পর তিনি দেশের নাগরিকদের জন্য ঠিক কি নিয়ে এলেন? নাকি ডক্টর ইউনূসের নীল নকশায় পা দিয়ে চীনকে অনেক কিছু দিয়ে এলেন? আসল ঝটকা লাগলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের কথায়। সাংবাদিক বৈঠকে তাকে এক সাংবাদিক প্রশ্ন করেন, চীন সফরের পর নগদ প্রাপ্তি কি হয়েছে? প্রশ্ন শুনেই চূড়ান্ত বিব্রত বোধ করলেন খলিলুর। আপনি নগদ প্রাপ্তির কথা বললেন, ভাই এই সমস্ত প্রশ্ন করবেন না, খুব বিব্রত। এখানে উনি ভিক্ষার ঝুলি নিয়ে যান নাই, এখানে গেছেন দুই দেশের সম্পর্কের অভিমুখ, তার কন্টেন্ট এবং তার উচ্চতা, ব্যাপ্তি এবং গভীরতা, এটা এস্টাবলিশ করার জন্য। বাকিগুলো পরে আসবে। কেন আচমকা খলিলুর বিব্রত বোধ করছেন কেন? এর উত্তর লুকিয়ে রয়েছে অতীতের কিছু ঘটনায়। আমরা সবাই দেখেছি নির্বাচনের ঠিক আগে কিভাবে ডক্টর ইউনূস চুপিসারে আমেরিকার সঙ্গে গোপন চুক্তি করতে বাধ্য হয়েছিলেন। তা নিয়ে দেশের অন্দরে এখনো রাজনৈতিক চর্চা চলছে। নিন্দুকেরা নাকি বলে থাকেন, ডক্টর ইউনূসের আমলে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থেকে তারেক রহমানের টেকনোক্র্যাট মন্ত্রী হয়েছেন আমেরিকার বদান্যতায়, আর তাকে সামনে রেখেই নাকি যুক্তরাষ্ট্র নানা গোপন চুক্তি করিয়ে নিয়েছে। আরও চীন সেই একই কৌশল নিয়ে কাঁঠালের আমসত্ত্ব ধরিয়ে দিয়েছে বিএনপি সরকারকে। খলিলুরের অভিব্যক্তি বুঝিয়ে দিচ্ছে নগদপ্রাপ্ত কিছু হয়নি, বরং মাঝ রাস্তায় লুট হয়েছে অনেক কিছু। সেই প্রসঙ্গে আসার আগে ডক্টর ইউনূসের মতো মালয়েশিয়া সফরে গিয়ে তারেক রহমান খলিলুর রহমান কি ম্যাজিক দেখালেন তা আগে দেখা যাক। গত 21শে জুন তারেক রহমান প্রথম বিদেশ সফর করেন মালয়েশিয়া। সেখানে গিয়েছিলেন গত 2 বছর ধরে বন্ধ হয়ে পড়ে থাকা বাংলাদেশিদের শ্রমবাজার খুলতে, কিন্তু খালি হাতে ফিরতে হয়েছে তাঁদের। আমরা দেখেছি ডক্টর ইউনূসের আমলে কিভাবে বহু কুখ্যাত জঙ্গিদের জামিনে মুক্ত করা হয়েছিল। ফলে সৌদি আরব, কাতার, মালয়েশিয়া, বাহরিন সহ বহু দেশই বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দেয়। সেই বাজার এখনো বন্ধ। নবনির্বাচিত বিএনপি সরকার সেই সমস্ত জঙ্গিদের এখনো গ্রেফতার করতে পারেনি। তাই বিদেশের শ্রমবাজার আপাতত বন্ধই থাকছে বাংলাদেশিদের জন্য। মালয়েশিয়া আপাতত ঝুঁকি নিতে পারছে না, কারণ ইউনূসের আমলেই 36 জন বাংলাদেশিকে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে গ্রেফতার করেছিল মালয়েশিয়া পুলিশ। অন্যদিকে দেশে বেকারত্ব বাড়ছে লাফিয়ে লাফিয়ে, আর সেই সুযোগে কিছু এজেন্সি বিদেশে কাজের লোভ দেখিয়ে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে রাশিয়ায় যুদ্ধ করতে পাঠাচ্ছে বাংলাদেশি বেকার যুবকদের। এমন বহু চিত্র ভাইরাল হচ্ছে সামাজিক মাধ্যমে। তারও একটা কুপ্রভাব পড়ছে বিশ্বের শ্রমবাজারে। প্রশ্ন হচ্ছে, এই সমস্যা থেকে কি বাংলাদেশকে বের করতে কোনো রাস্তা দেখাচ্ছে চীন? স্পষ্ট উত্তর হলো না। তারেক রহমান চীন সফরে গিয়ে কাঁঠাল রফতানির বিনিময়ে অনেক কিছু দিয়ে এলেন। তারেকের চীন সফরের পর জানা যাচ্ছে মোট 17টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। তার মধ্যে 13টি স্বাক্ষর হয়েছে মিনিস্ট্রি টু মিনিস্ট্রি, 3টি বিডার সঙ্গে বিভিন্ন চীনা প্রতিষ্ঠানের এবং একটি দুদেশের বর্তমানে রাষ্ট্র পরিচালনায় থাকা রাজনৈতিক দলের মধ্যে। তার মধ্যে বেশ কয়েকটি চোখে পড়ার মতো। সেগুলি হলো চীনের বিনিয়োগ বাড়বে, আনোয়ারা ও মংলা পোর্ট আধুনিকীকরণের ক্ষেত্রে। এখানে বলে রাখা ভালো, এর আগে পায়রা বন্দরের আধুনিকীকরণ করেছিল চীন, সেটি এখনো কোনো লাভের মুখ দেখেনি। আর হাসিনার আমলে বিডিংয়ে মংলা পোর্ট আধুনিকীকরণের দায়িত্ব পেয়েছিল ভারত। ইউনূসের আমলে সেটি বাতিল করে দেওয়া হয়।
মান্দারিন ভাষা শেখানোর জন্য প্রতিষ্ঠান গড়ে তোলা হবে, প্রযুক্তি ও কারিগরি শিক্ষার প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। সংবাদ আদান প্রদানের জন্য চীনের সরকারি সংবাদ মাধ্যমে সিংহুয়া সহযোগিতা করবে। মানেটা হলো বাংলাদেশে চীনারা যে মাদক, জাল নোট, অ্যাপ নির্ভর ব্যাংকিং ব্যবস্থা, যার ঋণের জাল বিস্তার করছে, ফাঁদে পড়ছে সাধারণ গরিব, সাধারণ মানুষ, সেই সমস্ত চীনা নাগরিকদের অপকর্মের খবর যাতে প্রকাশ্যে না আসে তার বন্দোবস্ত করা হচ্ছে। পাশাপাশি নিজেদের নীতি পলিসি বাংলাদেশের মধ্যে ছড়িয়ে দিতে তৈরি হচ্ছে থিঙ্ক ট্যাঙ্ক এবং গ্লোবাল সাউথ মিডিয়া। অর্থাৎ বাংলাদেশের বাক স্বাধীনতা পুরোটাই চলে যাচ্ছে চীনের হাতে। চীনা কমিউনিস্ট পার্টির এক অদ্ভুত আদর্শ রয়েছে। তারা সাম্যের কথা বললেও শ্রমবাজারকে ধরে রাখতে তারা এক বিচিত্র হুকাও নীতি নিয়ে চলে। চীনে দুই ধরনের নাগরিকত্ব রয়েছে, একটি গ্রাম কেন্দ্রিক আর একটি শহর কেন্দ্রিক। দীর্ঘমেয়াদী ক্ষেত্রে তাদের শ্রমবাজারে যাতে সস্তার শ্রমিকে ভাটা না আসে তার জন্যই এক ব্যবস্থা। যে ব্যক্তির গ্রামে জন্ম সে শহরে এসে কাজ করলেও তারা শহরের নাগরিক হতে পারে না, এবং সেটি বংশ পরম্পরায়। আপনাদের কি মনে হয়, যে দেশটি তাদের নিজেদের নাগরিকদের মধ্যে বর্ণবৈষম্য রেখে দিয়েছে তারা বাংলাদেশিদের জন্য আসমানের চাঁদ এনে দেবে? আসলে তারাও ব্রিটিশদের মতো একটি কলোনি বানাচ্ছে, যেখানে ঢাকাকে কেন্দ্র করে গড়ে উঠবে ঐশ্বর্য ও বৈভবের এক স্বপ্নের শহর। আর রংপুর থেকে চট্টগ্রাম, বরিশাল, যশোর, সিলেটে থাকবে সেই সস্তা শ্রমিকের ভরা বাজার। বাংলাদেশে বেহাল চিকিৎসা ব্যবস্থা। দেশের অন্দরে কয়েকটি জেলায় স্বাস্থ্য পরিকাঠামো গড়ছে চীন। কেন? আসলে তারা দীর্ঘমেয়াদী স্তরে বাংলাদেশের জমি চায় না, বাংলাদেশিদের জন্য নয়, বরং বাংলাদেশে বহু বিনিয়োগ রয়েছে চীনের, সেই সূত্রে বহু কর্মী কাজ করেন বাংলাদেশে। তাদের জন্যই তৈরি হচ্ছে হাসপাতাল। চীনাদের বাংলাদেশি নাগরিকদের নিয়ে কোনো ইন্টারেস্ট নেই। তারা চায় একটি কৌশলে ভূ রাজনৈতিক এলাকা। তাই তাদের পাখির চোখ, তিস্তা মহাপরিকল্পনা, আনোয়ারা, চট্টগ্রাম ও মংলার মতো বন্দরগুলি। ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন।